গল্পকথকের সকল শ্রোতা বন্ধুদের জানাই স্বাগত। আজকে আমি পড়ে শোনাচ্ছি রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প শাস্তি। শুরু করা যাক আজকের গল্প শাস্তি। দুঃখীরাম বুই আর ছিদাম বুই দুই ভাই। সকালে যখন তারা দা হাতে নিয়ে জন খাটতে বেরোলো, তখন তাদের দুই স্ত্রীর মধ্যে বকাবকি আর চেঁচামেচি চলছিল। কিন্তু প্রকৃতির অন্য সব নিত্যদিনের শব্দের মতো এই ঝগড়াঝাটিও পাড়ার লোকের কাছে অভ্যেস হয়ে গিয়েছিল। তীব্র গলার আওয়াজ শুনলে সবাই একে অন্যকে বলতো, ওই রে, আবার শুরু হয়েছে। অর্থাৎ যেমনটা আশা করা যায় ঠিক তেমনটাই ঘটেছে। আজও স্বভাবের নিয়মের কোনো ব্যতিক্রম হয়নি। যেমন ভোরবেলায় পূর্ব দিকে সূর্য উঠলে কেউ তার কারণ জানতে চায় না, তেমনি এই কুড়িদের বাড়িতে দুই জায়ের মধ্যে ঝগড়া বাঁধলে তার কারণ খুঁজে বের করার জন্য কারো কোনো কৌতূহল হতো না। অবশ্য এই ঝগড়া ঝাঁটি প্রতিবেশীদের চেয়ে দুই স্বামীকেই বেশি স্পর্শ করত, তাতে সন্দেহ নেই। কিন্তু সেটাকে তারা কোনো অসুবিধা বলে মনেই করতো না, যেন তারা দুই ভাই দীর্ঘ সংসার পথে এক গাড়িতে চড়ে চলেছে, আর দুই পাশে স্প্রিংবিহীন চাকার অবিরাম খড়খড় শব্দকে জীবনযাত্রার স্বাভাবিক নিয়ম বলেই মেনে নিয়েছে। বরং যেদিন ঘরে কোনো শব্দই থাকতো না, সবকিছু থমথমে ও নিস্তব্ধ হয়ে থাকতো, সেদিনই যেন কোনো অস্বাভাবিক বিপদের আশঙ্কা দেখা দিত। সেদিন কখন কি ঘটবে তা কেউ আন্দাজ করতে পারত না। আমাদের গল্পের ঘটনা যেদিন শুরু হয়, সেদিন সন্ধ্যার আগে দুই ভাই সারাদিনের কাজ সেরে ক্লান্ত শরীরে বাড়ি ফিরে এসে দেখল নিস্তব্ধতায় পুরো বাড়িটা যেন গমগম করছে। বাইরের পরিবেশও ছিল অত্যন্ত গুমোট। দুপুরবেলা এক পশলা বৃষ্টি হয়ে গেছে। এখনো চারিদিকে মেঘ জমে আছে, বাতাসের লেশ মাত্র নেই। বর্ষাকালে ঘরের চারপাশের জঙ্গল আর আগাছা খুব বেড়ে উঠেছে। সেখান থেকে এবং জলে ডোবা পাটক্ষেত থেকে ভেজা গাছপালার ঘন গন্ধ চারদিকে এমনভাবে জমে আছে যেন একটি স্ত্রীর প্রাচীর দাঁড়িয়ে রয়েছে। গোয়ালের পেছনের ডোবায় ব্যাঙ ডাকছে, আর ঝিঝি পোকার ডাক সন্ধ্যার নিস্তব্ধ আকাশকে ভরে তুলেছে। অদূরে বর্ষার পদ্মা নদী নব মেঘের ছায়ায় এক ভয়ঙ্কর স্থির রূপ ধারণ করে বয়ে চলেছে। চাষের জমির অনেকটাই ভেঙে নদীর গর্ভে চলে গেছে, ফলে নদী লোকালয়ের খুব কাছে এসে পড়েছে। এমনকি ভাঙনের ধারে কয়েকটি আম কাঁঠাল গাছের শিকড়ও বেরিয়ে পড়েছে। মনে হচ্ছে তাদের অসহায় হাতের আঙুলগুলো শূন্যে ছড়িয়ে দিয়ে শেষবারের মতো কোনো অবলম্বন আঁকড়ে ধরার চেষ্টা করেছে। দুঃখীরাম আর ছিদাম সেদিন জমিদারের কাছারিতে কাজ করতে গিয়েছিল। ওপারের চরে ধান পেকেছে। বর্ষার জলে চর ডুবে যাওয়ার আগে ধান কেটে নেওয়ার জন্য গ্রামের গরিব মানুষ কেউ নিজের জমিতে, কেউ পাট কাটার কাজে ব্যস্ত ছিল। কিন্তু কাছারি থেকে পেয়াদা এসে জোর করে এই দুই ভাইকে ধরে নিয়ে গেল। কাছারি ঘরের চাল ফুঁড়ে নানা জায়গায় জল পড়ছিল, সেগুলো মেরামত করা আর কয়েকটা ঝাঁপ তৈরি করার কাজে তারা সারা দিন খেটেছিল। বাড়ি এসে খাওয়ারও সুযোগ পায়নি। কাছারিতেই সামান্য জল খাবার খেয়েছিল। মাঝে মধ্যে বৃষ্টিতেও ভিজতে হয়েছিল। ঠিকমতো মজুরি তো পায়নি, উল্টো নানা কটু কথাও শুনতে হয়েছে, যা তাদের প্রাপ্যের চেয়ে অনেক বেশি। সন্ধ্যাবেলা কাদা আর জল ভেঙে বাড়ি ফিরে দুই ভাই দেখল ছোট বউ চন্দরা মাটিতে আঁচল পেতে চুপচাপ শুয়ে আছে। সারাদিন মেঘলা আকাশ যেমন দুপুরে ঝরঝর করে বৃষ্টি ছড়িয়ে সন্ধ্যের দিকে থেমে গুমট হয়ে থাকে,
চন্দরার অবস্থাও তেমন। অনেক কান্নাকাটির পর সে এখন নিশ্চুপ, আর বড় বউ রাধা মুখ ভার করে দাওয়ায় বসে আছে। তার 1.5 বছরের ছেলেটি কাঁদতে কাঁদতে উঠোনের একপাশে উলঙ্গ অবস্থায় ঘুমিয়ে পড়েছে। খিদেতে কাতর দুঃখীরাম আর দেরি না করে বলল, ভাত দে। বড় বউ যেন বারুদের স্তূপে আগুন পড়তে বিস্ফোরিত হলো, তীক্ষ্ণ গলায় চিৎকার করে বলল, ভাত কোথায় যে ভাত দেব? তুই কি চাল দিয়ে গিয়েছিলি? আমি কি নিজে রোজগার করে আনবো? সারা দিনের ক্লান্তি, অপমান, অভুক্ত থাকা আর অন্ধকার নিরানন্দ ঘরের মধ্যে স্ত্রীর এই কঠোর কথা, বিশেষ করে শেষ কথাটা গোপন বিদ্রূপ, দুঃখীরামের কাছে হঠাৎ অসহ্য হয়ে উঠল। সে যেন রুদ্ধ বাঘের মতো গর্জে উঠল। কি বললি? বলেই মুহূর্তের মধ্যে হাতে দা তুলে কোনো কিছু না ভেবেই স্ত্রীর মাথায় আঘাত করল। রাধা ছোট যা চন্দরার কোলে লুটিয়ে পড়ল। মৃত্যুর আর কোনো বিলম্ব হলো না। চন্দরা রক্তে ভেজা কাপড় দেখে চিৎকার করে উঠল, কি হলো গো? ছিদাম তাড়াতাড়ি তার মুখ চেপে ধরল। দুঃখীরাম দা ফেলে দিয়ে দুহাতে মুখ ঢেকে হতবুদ্ধির মতো মাটিতে বসে পড়ল। এদিকে শিশুটি ঘুম ভেঙে ভয়ে চিৎকার করে কাঁদতে লাগলো। বাইরে তখন সব শান্ত। রাখাল ছেলেরা গরু নিয়ে গ্রামে ফিরছে। ওপারের চরে যারা নতুন পাকা ধান কাটতে গিয়েছিল, তারা ছোট ছোট নৌকায় করে এপারে ফিরে এসেছে। সারাদিনের পরিশ্রমের পুরস্কার হিসেবে পাওয়া কয়কাটি ধান মাথায় নিয়ে প্রায় সবাই নিজেদের ঘরে পৌঁছে গেছে। এমন সময় চক্রবর্তীদের বাড়ির রামলোচন খুড়ো ডাকঘরে চিঠি দিয়ে বাড়ি ফিরছিল। রামলোচন খুড়ো নিশ্চিন্ত মনে বসে তামাক খাচ্ছিলেন। হঠাৎ তার মনে পড়ল তার প্রজা দুঃখীরামের অনেক খাজনা বাকি আছে। আজ সে তার কিছু অংশ শোধ করবে বলে কথা দিয়েছিল। মনে হলো এতক্ষণে নিশ্চয়ই তারা বাড়ি ফিরে এসেছে। তাই তিনি কাঁধে চাদর ফেলে হাতে ছাতা নিয়ে বেরিয়ে পড়লেন। কুড়িদের বাড়িতে ঢুকেই তার গা ছমছম করে উঠল। দেখলেন ঘরে কোনো প্রদীপ জ্বালানো হয়নি। অন্ধকার দাওয়ায় কয়েকটা অস্পষ্ট ছায়া মূর্তি দেখা যাচ্ছে। মাঝে মধ্যে দাওয়ার এক কোণ থেকে চাপা কান্নার শব্দ ভেসে আসছে। আর ছোট ছেলেটি যখনই মা মা বলে কাঁদতে চাইছে, ছিদাম তখনই তার মুখ চেপে ধরছে। রামলোচন একটু ভয় পেয়ে জিজ্ঞেস করলেন, দুঃখী আছিস নাকি? দুঃখীরাম এতক্ষণ পাথরের মূর্তির মতো নিশ্চুপ বসেছিল। তার নাম ধরে ডাকতেই সে যেন ছোট্ট শিশুর মতো হাউমাউ করে কেঁদে উঠল। ছিদাম তাড়াতাড়ি দাওয়া থেকে নেমে উঠোনে এসে রামলোচনের কাছে দাঁড়ালো। রামলোচন বললেন, মেয়েরা বুঝি আবার ঝগড়া করেছে? আজ তো সারাদিনই তাদের চেঁচামেচি শুনলাম। এতক্ষণ পর্যন্ত ছিদাম ঠিক কি করবে কিছুই ভেবে উঠতে পারেনি। তার মাথায় নানা অসম্ভব পরিকল্পনা ঘুরছিল। আপাতত সে ভেবেছিল রাত একটু গভীর হলে কোনোভাবে মৃতদেহ সরিয়ে ফেলবে, কিন্তু এই সময় যে রামলোচন এসে পড়বেন তা সে কল্পনাও করেনি। তাই হঠাৎ কোনো উত্তর খুঁজে না পেয়ে বলে ফেলল, হ্যাঁ, আজ খুব ঝগড়া হয়েছে। রামলোচন দাওয়ার দিকে এগোতে এগোতে বললেন, কিন্তু সেজন্য দুঃখী কাঁদছে কেন? ছিদাম বুঝল আর লুকিয়ে রাখা যাবে না। হঠাৎ মুখ ফসকে বলে ফেলল, ঝগড়া করতে গিয়ে ছোট বউ বড় বউয়ের মাথায় দা মেরেছে। এই মুহূর্তে সামনে উপস্থিত বিপদ ছাড়া আর কোনো বিপদের কথা মানুষের মাথায় আসে না। তখন ছিদামের একমাত্র চিন্তা ছিল
এই ভয়ঙ্কর সত্যের হাত থেকে কিভাবে বাঁচা যায়। কিন্তু যে মিথ্যা আরো বড় বিপদ ডেকে আনতে পারে তা তার মাথায় আসেনি। রামলোচনের প্রশ্ন শুনেই তার মনে একটা উত্তর এসেছিল, আর সে না ভেবেই সেটা বলে ফেলেছিল। রামলোচন চমকে উঠে বললেন, সে কি বলছিস? মরেনি তো? ছিদাম উত্তর দিল, মরে গেছে। এই বলে সে রামলোচনের পা জড়িয়ে ধরল। রামলোচন যেন পালানোর পথই খুঁজে পেলেন না। মনে মনে ভাবলেন, রাম 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 রাম, সন্ধ্যাবেলায় কি বিপদে পড়লাম। এখন আদালতে সাক্ষ্য দিতে দিতে প্রাণ বেরিয়ে যাবে। কিন্তু ছিদাম কিছুতেই তার পা ছাড়ল না। সে কাকুতি মিনতি করে বলল, দাদা ঠাকুর, এখন আমার বউকে বাঁচানোর কোনো উপায় বলুন। রামলোচন গ্রামের মানুষের নানা মামলা মোকদ্দমার পরামর্শদাতা ছিলেন। তিনি একটু ভেবে বললেন, দেখ, এর একটা উপায় আছে। তুই এখনই থানায় গিয়ে বলবি তোর বড় ভাই দুঃখী সন্ধ্যাবেলা বাড়ি ফিরে ভাত চেয়েছিল। ভাত তৈরি ছিল না বলে রাগের মাথায় সে তার স্ত্রীর মাথায় দা মেরেছে। আমি নিশ্চিত বলছি, এ কথা বললে তোর বউটা বেঁচে যাবে। ছিদামের গলা শুকিয়ে গেল। সে উঠে দাঁড়িয়ে বলল, ঠাকুর, বউ গেলে আবার বউ পাওয়া যাবে, কিন্তু আমার ভাই যদি ফাঁসিতে যায় তাহলে তো আর ভাই পাবো না। কিন্তু নিজের স্ত্রীর ঘাড়ে দোষ চাপানোর সময় সে এসব কথা ভাবেনি। তাড়াহুড়ো করে একটা কাজ করে ফেলেছে। এখন তার মন নিজের পক্ষে যুক্তি আর সান্ত্বনা খুঁজে বেড়াচ্ছে। রামলোচনের কাছেও কথাটা যুক্তিসঙ্গত মনে হলো। তিনি বললেন, তাহলে যেমন ঘটনা ঘটেছে তেমনটাই বলিস। সব দিক একসঙ্গে রক্ষা করা অসম্ভব। এই বলে রামলোচন চলে গেলেন। আর কিছুক্ষণের মধ্যেই সারা গ্রামে খবর ছড়িয়ে পড়ল যে কুড়িদের বাড়ির চন্দরা রাগের মাথায় তার বড় জায়ের মাথায় দা মেরে ফেলেছে। যেমন বাঁধ ভেঙে গেলে হুড়মুড় করে জল ঢুকে পড়ে, তেমনি অল্প সময়ের মধ্যেই পুলিশ এসে হাজির হলো। অপরাধী হোক বা নিরপরাধ, সবাই ভীষণ উদ্বিগ্ন হয়ে উঠল। ছিদাম ভাবল, যে পথে একবার পা বাড়িয়েছে এখন সেই পথেই এগোতে হবে। সে নিজের মুখে রামলোচনের কাছে একটা কথা বলে ফেলেছে, আর সেই কথা সারা গ্রামে ছড়িয়ে পড়েছে। এখন আবার অন্য কোনো কথা প্রকাশ পেলে কি থেকে কি হয়ে যাবে তা সে নিজেও বুঝতে পারল না। তাই সে মনে করল, কোনোভাবে সেই কথাটাই বজায় রেখে আরও কিছু গল্প জুড়ে দিয়ে স্ত্রীকে বাঁচানোর চেষ্টা করা ছাড়া আর কোনো উপায় নেই। ছিদাম তার স্ত্রী চন্দরাকে নিজের ঘাড়ে অপরাধ নেওয়ার জন্য অনুরোধ করল। এই কথা শুনে চন্দরা যেন বজ্রাহত হয়ে গেল। ছিদাম তাকে আশ্বাস দিয়ে বলল, আমি যা বলছি তাই কর, তোর কোনো ভয় নেই, আমরা তোকে বাঁচিয়ে দেব। কথায় আশ্বাস দিলেও তার নিজের গলা শুকিয়ে যাচ্ছিল আর মুখ ফ্যাকাশে হয়ে উঠছিল। চন্দরার বয়স 17-18 বেশি হবে না। তার মুখ ছিল গোলগাল ও স্বাস্থ্যবান। শরীর খুব লম্বা নয়, কিন্তু সুঠাম ও শক্তপোক্ত। তার চলাফেরার মধ্যে এমন স্বাভাবিক সৌন্দর্য ছিল যে মনে হতো শরীরের কোথাও কোনো বাধা নেই, যেন একেবারে নতুন তৈরি ছোট্ট একটা নৌকা। ছোট সুন্দর গড়নের, সহজে চলনসই, কোথাও কোনো দুর্বলতা বা ঢিলে ঢালা ভাব নেই। পৃথিবীর সবকিছু নিয়েই তার কৌতূহল ছিল। পাড়ায় গল্প করতে যেতে সে ভালোবাসত। চারপাশের নানা ঘটনা, মানুষের কথা, নতুন খবর সবকিছু জানার জন্য তার আগ্রহের শেষ ছিল না। ঘাটে যাতায়াতের সময় চন্দরা ঘোমটার ফাঁক দিয়ে
তার উজ্জ্বল চঞ্চল ঘন কালো চোখে পথের ধারে দেখার মতো যা কিছু আছে সবই দেখে নিত। বড় বউ ছিল তার একেবারে বিপরীত। সে ছিল অত্যন্ত এলোমেলো, অগোছালো আর ঢিলে ঢালা স্বভাবের। মাথার কাপড়, কোলে থাকা শিশু কিংবা ঘরের কাজ কোনোটাই ঠিক মতো সামলাতে পারত না। হাতে বিশেষ কোনো কাজ না থাকলেও যেন কখনো অবসর পেত না। ছোট জাদাকে খুব বেশি কথা বলতো না, শুধু মৃদুস্বরে দু একটা খোঁচা দিত, আর তাতেই সে হাউ মাউ করে রেগে গিয়ে বকা ঝকা শুরু করত এবং পুরো পাড়াকে অস্থির করে তুলত। এই দুই জোড়া স্বামী স্ত্রীর মধ্যেও স্বভাবের এক আশ্চর্য মিল ছিল। দুঃখীরাম ছিল বিশাল দেহী মানুষ। তার হাড়গোড় ছিল চওড়া, নাক ছিল খাটো, তার চোখ দুটো যেন এই পৃথিবীটাকে ঠিকমতো বুঝতে পারত না। তবে সে পৃথিবীকে নিয়ে কোনো প্রশ্নও করত না। এমন নিরীহ অথচ ভয়ঙ্কর, এমন শক্তিশালী অথচ অসহায় মানুষ খুব কমই দেখা যায়। অন্যদিকে ছিদামকে যেন কেউ চকচকে কালো পাথর দিয়ে যত্ন করে গড়ে তুলেছে। তার শরীরের কোনো বাড়তি অংশ নেই, কোথাও কোনো খুঁতও চোখে পড়ে না। প্রতিটি অঙ্গেই শক্তি ও দক্ষতার সুন্দর সমন্বয় ছিল। নদীর উঁচু পাড় থেকে লাফ দেওয়া, লগি দিয়ে নৌকা ঠেলা কিংবা বাস ঝাড়ে উঠে বেছে বেছে কঞ্চি কেটে আনা, সব কাজেই তার মধ্যে এক ধরনের পরিমিত সৌন্দর্য ও স্বাভাবিক দক্ষতার প্রকাশ পেত। তার বড় বড় কালো চুল তেল দিয়ে যত্ন করে আঁচড়ানো থাকত এবং কাঁধ পর্যন্ত নেমে আসত। পোশাক আশাক ও সাজগোজের প্রতিও তার যথেষ্ট খেয়াল ছিল। গ্রামের অন্য সুন্দরী নারীদের প্রতি ছিদামের দৃষ্টি একেবারে উদাসীন ছিল না, আর নিজেকেও তাদের চোখে আকর্ষণীয় করে তুলতে সে চাইত। তবুও নিজের তরুণী স্ত্রী চন্দরাকে সে একটু বিশেষভাবেই ভালোবাসত। তাদের মধ্যে ঝগড়াও হতো, আবার মিলও হতো। কেউ কাউকে পুরোপুরি হার মানাতে পারত না। আর একটা কারণে তাদের সম্পর্কের বন্ধন আরও দৃঢ় ছিল। ছিদাম মনে করত চন্দরা যেহেতু খুব চঞ্চল ও মিশুকে স্বভাবের মেয়ে, তাই তাকে পুরোপুরি বিশ্বাস করা যায় না। অন্যদিকে চন্দরা মনে করত তার স্বামীর দৃষ্টি চারিদিকে ঘোরে, তাই তাকে একটু কড়া নজরে না রাখলে কোন দিন হাতছাড়া হয়ে যেতে পারে। এই ঘটনার কিছুদিন আগে থেকেই স্বামী স্ত্রীর মধ্যে বেশ অশান্তি চলছিল। চন্দ্রা লক্ষ্য করছিল তার স্বামী কাজের অজুহাতে মাঝে মধ্যে দূরে চলে যায়, এমনকি দু একদিন থেকেও আসে, কিন্তু কোনো উপার্জন করে আনে না। এসব দেখে তার সন্দেহ বাড়তে লাগলো। ফলে সেও কিছুটা বাড়াবাড়ি শুরু করলো। সে যখন তখন ঘাটে যেতে লাগলো, পাড়ায় ঘুরে বেড়াতে লাগলো, আর ফিরে এসে কাশী মজুমদারের মেজ ছেলেটির নানা গল্প ও প্রশংসা করতে লাগলো। এতে ছিদামের দিনরাত যেন বিষময় হয়ে উঠল। সে কোনো কাজেই মন বসাতে পারত না, কোথাও গিয়ে এক মুহূর্তের জন্যও নিশ্চিন্ত থাকতে পারত না। একদিন বাড়ি ফিরে এসে সে খুব কঠোরভাবে চন্দরাকে বকাঝকা করল। বড় বউ হাত নেড়ে জোরে জোরে কথা বলে, যেন মৃত বাবাকে উদ্দেশ্য করে বলল, ও মেয়েটা ঝড়ের আগে ছুটে বেড়ায়, ওকে আমি সামলাবো। আমি জানি কোন দিন না কোন দিন ও বড় সর্বনাশ করে বসবে। চন্দরা পাশের ঘর থেকে এসে শান্ত গলায় বলল, কেন দিদি, তোমার এত ভয় কিসের? এই কথা থেকে দুই জায়ের মধ্যে ঝগড়া বেঁধে গেল। ছিদাম রেগে চোখ বড় করে বলল, আর যদি কোনোদিন শুনি তুই একা একা ঘাটে গেছিস, তাহলে তোর হাড়গোড় ভেঙে দেব। চন্দরা সঙ্গে সঙ্গে জবাব দিল, তাহলে তো হাড় জুড়োবে। এই বলে সে বাইরে বেরিয়ে যাওয়ার উদ্যোগ করল। ছিদাম এক লাফে এগিয়ে গিয়ে তার চুল ধরে টেনে ঘরে ঢুকিয়ে দিল এবং বাইরে থেকে দরজা বন্ধ করে দিল। সন্ধ্যায় কাজ সেরে বাড়ি ফিরে এসে সে দেখল ঘর খোলা, কিন্তু চন্দরা নেই। সে 3টি গ্রাম পেরিয়ে সরাসরি তার মামার বাড়িতে চলে গেছে। অনেক কষ্টে, অনেক বুঝিয়ে সুঝিয়ে ছিদাম
তাকে আবার বাড়িতে ফিরিয়ে আনলো। কিন্তু এবার সে বুঝল চন্দরাকে জোর করে বশে রাখা সম্ভব নয়। মুঠো করে ধরা এক মুঠো পারদ যেমন আঙুলের ফাঁক দিয়ে বেরিয়ে যায়, তেমনি ছোট্ট স্ত্রীটিকেও শক্ত করে ধরে রাখা অসম্ভব। মনে হতো সে যেন 10 আঙ্গুলের ফাঁক গলে বেরিয়ে যেতে চায়। এরপর ছিদাম আর জোর জবরদস্তি করল না, কিন্তু তার মনে অশান্তি আরও বেড়ে গেল। এই চঞ্চল যুবতী স্ত্রীর প্রতি তার ভালোবাসার সঙ্গে সবসময় একটা আশঙ্কা মিশে থাকত। সেই ভালোবাসা ধীরে ধীরে তীব্র যন্ত্রণার মতো হয়ে উঠল। এমনকি কখনো কখনো তার মনে হতো চন্দ্রা যদি মরে যায় তাহলে সে অন্তত একটু শান্তি পাবে। মানুষের প্রতি মানুষের যতটা ঈর্ষা জন্মায়, মৃত্যুর দেবতা যমের প্রতিও ততটা হয় না। এমন সময় বাড়িতে সেই ভয়াবহ ঘটনা ঘটল। যখন ছিদাম চন্দরাকে বলল যে তাকে খুনের দায় নিজের ঘাড়ে নিতে হবে, তখন চন্দরা স্তব্ধ হয়ে তার দিকে তাকিয়ে রইল। তার কালো চোখ দুটো যেন নীরব আগুনের মতো স্বামীর দিকে জ্বলতে লাগলো। মনে হলো তার শরীর মন ক্রমশ সংকুচিত হয়ে স্বামীর সেই ভয়ঙ্কর হাতের নাগাল থেকে দূরে সরে যেতে চাইছে। তার সমস্ত অন্তর যেন এক মুহূর্তে স্বামীর বিরুদ্ধে বিদ্রোহ করে উঠল। ছিদাম তাকে আশ্বাস দিয়ে বলল, তোমার কোনো ভয় নেই। এবার পুলিশ ম্যাজিস্ট্রেটের কাছে কি বলতে হবে সে বারবার তাকে বুঝিয়ে দিতে লাগলো। কিন্তু চন্দরা এসব কথার কিছুই শুনল না। সে যেন কাঠের পুতুলের মতো নিশ্চুপ হয়ে বসে রইল। দুঃখীরাম সব বিষয়ে ছিদামের ওপরেই নির্ভর করত। ছিদাম যখন বলল যে চন্দরাকে অপরাধ স্বীকার করতে হবে, তখন দুঃখীরাম উদ্বিগ্ন হয়ে বলল, তাহলে বৌমার কি হবে? ছিদাম আত্মবিশ্বাসের সঙ্গে উত্তর দিল, ওকে আমি বাঁচিয়ে দেব। বিশাল দেহি সরল মনা দুঃখীরাম এ কথা শুনে নিশ্চিন্ত হয়ে গেল। ছিদাম তার স্ত্রীকে শিখিয়ে দিয়েছিল, তুই বলবি বড় যা বটি নিয়ে আমাকে মারতে এসেছিল, আমি দা দিয়ে ঠেকাতে গিয়ে ভুল করে তার গায়ে লেগে গেছে। এই গল্পটাও আসলে রামলোচনের বানানো। গল্পটাকে বিশ্বাসযোগ্য করার জন্য কি কি কথা বলতে হবে, কি কি প্রমাণ দেখাতে হবে, সবই সে বিস্তারিতভাবে ছিদামকে বুঝিয়ে দিয়েছিল। পুলিশ এসে তদন্ত শুরু করলো। ইতিমধ্যে গ্রামের সবাই দৃঢ়ভাবে বিশ্বাস করে ফেলেছিল যে চন্দরাই তার বড় জাকে খুন করেছে। সাক্ষীদের কথাতেও সেই ধারণাই আরও জোরালো হলো। পুলিশ যখন চন্দরাকে জিজ্ঞেস করলো, তুমি কি খুন করেছ? চন্দরা উত্তর দিল, হ্যাঁ, আমি খুন করেছি। পুলিশ জিজ্ঞাসা করলো, কেন খুন করেছ? চন্দরা বলল, আমি ওকে সহ্য করতে পারতাম না। তোমাদের মধ্যে কি ঝগড়া হয়েছিল? না। সে কি আগে তোমাকে মারতে এসেছিল? না। সে কি তোমার উপর কোনো অত্যাচার করেছিল? না। এই উত্তরগুলো শুনে সবাই অবাক হয়ে গেল। ছিদাম তো একেবারে অস্থির হয়ে উঠল। সে বলল, ও ঠিক কথা বলছে না, বড় বউ আগে। কিন্তু দারোগা তাকে ধমক দিয়ে থামিয়ে দিল। পরে নিয়ম মতো জেরা করেও বারবার একই উত্তর পাওয়া গেল, বড় বউ তার উপর কোনো আক্রমণ করেছিল এ কথা চন্দরা কিছুতেই স্বীকার করল না। এমন একগুঁয়ে মেয়ে সত্যিই বিরল। মনে হচ্ছিল সে যেন নিজের প্রাণপণ চেষ্টা দিয়ে ফাঁসির মঞ্চের দিকে এগিয়ে যাচ্ছে, কেউ তাকে সেই পথ থেকে সরাতে পারছে না। এ কি ভয়ঙ্কর অভিমান! মনে মনে চন্দরা যেন তার স্বামীকে বলছিল, আমি তোমাকে ছেড়ে আমার এই নব যৌবন নিয়ে ফাঁসির দড়িকেই বরণ করলাম। এই জন্মে তোমার সঙ্গে আমার সম্পর্ক
এখানেই শেষ। গ্রামের সেই চঞ্চল হাসি খুশি নিরীহ মেয়েটি এবার বন্দিনী হয়ে গেল। পুলিশের পাহারায় তাকে গ্রামের চেনা পথ ধরে নিয়ে যাওয়া হলো। রথতলা, হাট, ঘাট, মজুমদারির বাড়ি, পোস্ট অফিস, স্কুল ঘর, সব পরিচিত জায়গার পাশ দিয়ে সে এগিয়ে চলল। সবার চোখের সামনে কলঙ্কের চিহ্ন বহন করে সে চিরদিনের জন্য নিজের ঘর ছেড়ে চলে গেল। একদল ছেলে তার পেছন পেছন হাঁটতে লাগলো। গ্রামের মেয়েরা, তার সই সঙ্গীরা, কেউ ঘোমটার আড়াল থেকে, কেউ দরজা ফাঁক দিয়ে, কেউ বা গাছের আড়ালে দাঁড়িয়ে পুলিশ ঘেরা চন্দরার দিকে তাকিয়ে রইল। লজ্জা, ভয়, ঘৃণা আর বিস্ময়ে তাদের মন কেঁপে উঠল। ডেপুটি ম্যাজিস্ট্রেটের কাছেও চন্দরা একইভাবে অপরাধ স্বীকার করল, আর সেখানেও কোথাও প্রকাশ পেল না যে খুনের সময় বড় বউ তার উপর কোনো অত্যাচার করেছিল। কিন্তু সেদিন আদালতে সাক্ষ্য দিতে এসে ছিদাম হঠাৎ কান্নায় ভেঙে পড়ল। দুহাত জোর করে বলল, দোহাই হুজুর, আমার স্ত্রীর কোনো দোষ নেই। হাকিম তাকে ধমক দিয়ে শান্ত করলেন এবং প্রশ্ন করতে শুরু করলেন। তখন ছিদাম একে একে আসল ঘটনা খুলে বলল, কিন্তু হাকিম তার কথা বিশ্বাস করলেন না, কারণ প্রধান ও বিশ্বাসযোগ্য সাক্ষী রামলোচন ভিন্ন কথা বললেন। রামলোচন সাক্ষ্যে জানালেন, খুনের কিছুক্ষণ পরেই আমি ঘটনাস্থলে পৌঁছাই। তখন ছিদাম আমার কাছে সব স্বীকার করে। আমার পা জড়িয়ে ধরে বলেছিল, আমার বউকে কিভাবে বাঁচানো যায় একটা উপায় বলে দিন। আমি তাকে কোনো পরামর্শ দিইনি। তখন সে আমাকে জিজ্ঞেস করেছিল, আমি যদি বলি আমার বড় ভাই ভাত চেয়ে না পেয়ে রাগের মাথায় স্ত্রীকে মেরেছে, তাহলে কি সে বাঁচবে? আমি তাকে বলেছিলাম, খবরদার, আদালতে একটাও মিথ্যা কথা বলবি না, এর চেয়ে বড় পাপ আর কিছু নেই। প্রথমে রামলোচন চন্দরাকে বাঁচানোর জন্য নানা গল্প সাজিয়েছিলেন, কিন্তু পরে যখন দেখলেন চন্দরা নিজেই নিজের কথা থেকে এক চুলও সরছে না, তখন তিনি ভয় পেয়ে গেলেন। মনে হলো শেষে না আবার মিথ্যা সাক্ষ্য দেওয়ার অপরাধে নিজেই বিপদে পড়েন। তাই তিনি ঠিক করলেন, যা জানেন শুধু সেটুকুই বলবেন। তবে বলতে গিয়ে কখনো কখনো জানা কথার চেয়েও একটু বেশি বলে ফেললেন। ডেপুটি ম্যাজিস্ট্রেট মামলাটি সেশন কোর্টে পাঠিয়ে দিলেন। এদিকে পৃথিবীর স্বাভাবিক কাজকর্ম থেমে রইল না। চাষাবাদ, হাটবাজার, হাসি কান্না সব আগের মতোই চলতে লাগলো। তার আগের বছরের মতোই শ্রাবণের অবিরাম বৃষ্টি নতুন ধানের ক্ষেতে ঝরে পড়তে লাগলো। পুলিশ আসামি ও সাক্ষীদের নিয়ে আদালতে হাজির হলো। কাছের মুন্সেফ কোর্টে অসংখ্য মানুষ নিজেদের মামলার অপেক্ষায় বসে আছে। রান্নাঘরের পেছনের একটি ডোবার অংশ নিয়ে বিরোধ মেটাতে কলকাতা থেকে একজন উকিল এসেছেন, আর সেই উপলক্ষে বাদী পক্ষের ৩৯ জন সাক্ষীও উপস্থিত হয়েছেন। কত শত মানুষ তাদের নিজের ছোটখাটো হিসেব নিকেশ আর জমি জমার ঝামেলার নিষ্পত্তি করতে ব্যস্ত হয়ে এসেছে। তাদের কাছে এই মুহূর্তে পৃথিবীতে এর চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছুই নেই। ছিদাম জানালার পাশে দাঁড়িয়ে এই ব্যস্ত পৃথিবীর দিকে এক দৃষ্টে তাকিয়ে রইল। তার কাছে সব কিছুই যেন স্বপ্নের মতো মনে হচ্ছিল। আদালতের চত্বরে বড় বটগাছের ডালিয়ে একটা কোকিল ডাকছিল। তার কোনো আদালত নেই, কোনো বিচার নেই, কোনো আইন কানুনও নেই। চন্দরাকে জজ সাহেব জিজ্ঞাসাবাদ করলেন। চন্দরা বিরক্ত হয়ে বলল, ওগো সাহেব, একই কথা আর কতবার বলবো? জজ সাহেব তাকে বুঝিয়ে বললেন, তুমি যে অপরাধ স্বীকার করছো তার শাস্তি কি জানো? চন্দরা বলল, না, জানি না। জজ সাহেব বললেন, এই অপরাধের শাস্তি ফাঁসি।
চন্দরা বলল, ওগো, তোমার পায়ে পড়ি, তাই দাও না সাহেব। তোমরা যা খুশি করো, আমার আর সহ্য হচ্ছে না। যখন ছিদামকে আদালতে আনা হলো, চন্দরা মুখ ফিরিয়ে নিল। জজ সাহেব বললেন, সাক্ষীর দিকে তাকিয়ে বলো, এ তোমার কে হয়? চন্দরা দুহাতে মুখ ঢেকে বলল, ও আমার স্বামী। প্রশ্ন করা হলো, ও কি তোমাকে ভালোবাসে না? চন্দরা উত্তর দিল, খুব ভালোবাসে। আবার প্রশ্ন হলো, তুমি কি ওকে ভালোবাসো না? চন্দরা বলল, খুব ভালোবাসি। এরপর ছিদামকে জিজ্ঞাসা করা হলো। ছিদাম বলল, খুন আমি করেছি। প্রশ্ন হলো, কেন? ছিদাম উত্তর দিল, আমি ভাত চেয়েছিলাম, বড় বউ ভাত দেয়নি। দুঃখীরাম যখন সাক্ষ্য দিতে এলো, তখন সে অজ্ঞান হয়ে পড়ে গেল। জ্ঞান ফিরে পাওয়ার পর সে বলল, সাহেব সাহেব খুন আমি করেছি। প্রশ্ন করা হলো, কেন? সে বলল, আমি ভাত চেয়েছিলাম, ভাত দেয়নি। অনেক জেরা এবং অন্যান্য সাক্ষ্য প্রমাণ শুনে জজ সাহেব স্পষ্ট বুঝতে পারলেন যে ঘরের মেয়েটিকে ফাঁসির হাত থেকে বাঁচানোর জন্য দুই ভাই অপরাধ নিজের ঘাড়ে নেওয়ার চেষ্টা করছে। কিন্তু চন্দরা পুলিশি তদন্ত থেকে শুরু করে সেশন আদালত পর্যন্ত সব জায়গায় একই কথা বলে এসেছে। তার বক্তব্যে এতটুকুও পরিবর্তন হয়নি। দুজন উকিল স্বেচ্ছায় তার প্রাণদণ্ড রোধ করার জন্য অনেক চেষ্টা করছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তার অটল অবস্থানের কাছে হার মানতে হয়েছিল। যেদিন একরত্তি বয়সের গোলগাল মুখের ছোট্ট কালো মেয়েটি খেলার পুতুল ফেলে বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়িতে এসেছিল, সেদিন কে ভেবেছিল তার জীবনের পরিণতি এমন হবে? তার বাবা মৃত্যুর সময় নিশ্চিন্ত হয়েছিলেন এই ভেবে যে যাই হোক তিনি মেয়েটির ভালো ঘর সংসারের ব্যবস্থা করে যেতে পেরেছেন। ফাঁসির আগে জেলখানায় এক দয়ালু সিভিল সার্জন চন্দরাকে জিজ্ঞেস করলেন, তোমার কি কাউকে দেখতে ইচ্ছে করছে? চন্দরা বলল, একবার আমার মাকে দেখতে চাই। ডাক্তার বললেন, তোমার স্বামী তোমার সঙ্গে দেখা করতে চায়, তাকে কি ডেকে আনবো? চন্দরা এক কথায় উত্তর দিল, মরণ। আজকের গল্প শাস্তি এখানেই শেষ হলো। আমার গল্প পাঠ যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আমার চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। আবার ফিরে আসবো পরবর্তী একটি গল্প নিয়ে, তাই সঙ্গে থাকার অনুরোধ রইল।